আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জাহিদান সাকিব ট্রিপলি কেয়ারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি আছি আপনার সাথে নাজমুস সাকিব। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা মসফেটের উপর ইন্ট্রোডাকশন দিব ইনশাআল্লাহ, এবং এনমস এনহ্যান্সমেন্ট মোড এনমসের মোড অফ অপারেশনটা ইনশাআল্লাহ দেখবো, ক্যারেক্টারিস্টিক কার্ভও দেখবো। তো চলুন বিসমিল্লাহ বলে শুরু করি। দেখেন, ইন্ট্রোডাকশন টু মসফেট। মসফেট বলতে কি বোঝায়? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ওকে, সো তার মানে এটা হচ্ছে একটা ফেট ডিভাইস, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। অর্থাৎ এই ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো, এই কারেন্ট ফ্লোটা কি দ্বারা এফেক্টেড হয়? ইট ইজ এফেক্টেড বাই দ্য ইলেকট্রিক ফিল্ড, এই জন্যই ফিল্ড ইফেক্ট কথাটা আসে। আচ্ছা, আর এর আগে আমরা দেখছি ফেট কয় প্রকার হয়ে থাকে, মূলত দুই প্রকারের। একটা হচ্ছে জে ফেট আর একটা হচ্ছে মসফেট। জে ফেট হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, অর্থাৎ ওইখানে অলরেডি একটা চ্যানেল তৈরি হওয়া থাকে, আর এখানে মসফেটের ক্ষেত্রে চ্যানেলটা তৈরি করতে হয় আর কি। যাই হোক, আর এখানে মেটাল অক্সাইড দেওয়া হয়, এই জন্য এটার নাম আসলে মসফেট। তো এখন এখানেও তিনটা রিজন থাকে, একটা হচ্ছে সোর্স, আর একটা হচ্ছে ড্রেন, আর একটা হচ্ছে কি গেট। ঠিক আছে, সো গেট, সোর্স অ্যান্ড ড্রেন। আর টার্মিনালস গুলা ঠিক আছে, নাম তো আমি বলেই ফেলাম। আচ্ছা ঠিক আছে, তাও লিখে ফেলি। একটা হচ্ছে গেট, আর একটা হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে ড্রেন। এই তিনটা টার্মিনাল আছে। ওকে, আমরা মসফেটের স্ট্রাকচারটা দেখলে আরো ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। এখানে বাম সাইডে হচ্ছে একটা একটু সাইড ভিউটা দেখানো আছে, 3D একটা ভিউ। এইটা হচ্ছে আমরা এখানে এখানে একটা এন ডোপড একটা রিজন আছে, এটাকে মূলত ড্রেন রিজন বলা হয়। ঠিক আছে, এটা ড্রেন। ওকে, তাহলে এইটার সাথে এটাকে আমি ড্রেন টার্মিনালের সাথে কানেক্ট করে দিব। আবার এই সাইডে আরেকটা আছে এন প্লাস ডোপড রিজন। এন প্লাস বলতে হেভিলি ডোপড উইথ এন টাইপ ম্যাটেরিয়ালস। ওকে, মানে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট দিয়ে হেভিলি ডোপড, এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, আর এটাও সোর্সের সাথে কানেক্ট করা। আর এখানে কি, এগুলো কিন্তু মেটাল বাই দ্য ওয়ে। ঠিক আছে, এই যে এই কালোটা মেটাল, অর্থাৎ ডাইরেক্ট এই সেমিকন্ডাক্টর উপরেই যে টার্মিনাল দিয়ে আমি কানেক্ট করে ইলেকট্রিসিটি পাস করব তা না, এখানে একটা মেটাল দেওয়া আছে। ঠিক আছে, সরি। তাহলে ড্রেন এন্ড সোর্স গেল, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য গেট? এইটা হচ্ছে মাঝখানের এই গেটটা। গেটে আমরা এনহ্যান্সমেন্ট মোড মসফেটের ক্ষেত্রে গেট আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি যেন এখানে একটা চ্যানেল তৈরি হয়, সেটা আমরা ইনশাল্লাহ বিস্তারিত একটু পরেই দেখব। আর এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, যেটা একটা 2 ডাইমেনশনাল ভিউ। এইটাই আসলে এখানে দেখানো হয়েছে আবার। তো উই হ্যাভ দ্য ড্রেন, উই হ্যাভ দ্য সোর্স, আর মাঝখানে চ্যানেলের জন্য একটা বডি আছে, চ্যানেল এখনো তৈরি হয় নাই। এই যে মাঝখানে এই যে লাইট ব্লু কালার বা হ্যাঁ, লাইট ব্লু কালারের যে ইয়েটা আছে এটাকে বডি বলে। ঠিক আছে, এটাকে হচ্ছে বডি বলা হয়। বাট পি টাইপ সাবস্ট্রেট মনে রাখবেন, এটা এন হইলে এটা অবশ্যই তার উল্টাটা হবে পি হবে। ওকে, আর মনে রাখতে হবে যে এন এন এই দুইটা এন হইলে চ্যানেলটাও হবে এন, অর্থাৎ তখন মসফেটটা হবে হচ্ছে এন টাইপ মসফেট বা এন মস। ওকে, আচ্ছা এনিওয়েজ, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আর মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কেন? এইটা হচ্ছে এই দেখেন, এইখানে মেটাল তো আছেই, তার উপর এই যে গেটে নিচে দেখেন একটা খাঁচকাটা খাঁচকাটা লেয়ার দেখানো হয়েছে। এইটা আসলে অক্সাইডের একটা লেয়ার, এই যে সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার। এই সিলিকন ডাইঅক্সাইড লেয়ার দেওয়ার ফলে দেখা যাচ্ছে এখানে একটা ক্যাপাসিটিভ ইফেক্ট তৈরি হয়, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এই ক্যাপাসিটিভ ইফেক্টটা তৈরি হয়, আর এই মেটাল এবং অক্সাইডের সমন্বয়ে যেহেতু এই মসফেটটা তৈরি হয়েছে, মানে ফেটটা তৈরি হয়েছে, এই জন্য এটাকে মসফেট বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো তাহলে মসফেটের টাইপ কি কি আমরা মোড অফ অপারেশনে যাওয়ার আগে একটু বলে রাখি। মসফেট দুই প্রকার, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড আর একটা হচ্ছে ডিপ্লিশন মোড। দুইটি আবার এন চ্যানেল পি চ্যানেল, এন চ্যানেল পি চ্যানেল বিভক্ত। আহ, আর এন চ্যানেল, তাহলে ডিপ্লিশন আর এনহ্যান্সমেন্টের মধ্যে পার্থক্যটা কি আপনাদেরকে জাস্ট এইটা শুরুতে যদি আমি বলি তাহলে আপনাদের ক্লিয়ার লাগবে। এটা হচ্ছে আপনারা
আন্ডারগ্রেডে ম্যাক্সিমামে আপনারা পড়ছেন হচ্ছে ই চ্যানেল মসফেট, মানে ই মোড মসফেট বা এনহ্যান্সমেন্ট মোড মসফেট। মানে কি, ওই যে মনে আছে না, একটা থ্রেশহোল্ড ভোল্টেজ দিতে হয় ভিজিএস, যদি ভিজিএস ভিটির চেয়ে বড় না হয় তাহলে মসফেট অনই হয় না। ওইটি আসলে এনহ্যান্সমেন্ট মোড মসফেট। আর ডিপ্লিশন মোড মসফেট হচ্ছে ওকে দেওয়া লাগে না, ওকে গেট টু সোর্স কোনো ভোল্টেজ দেওয়া লাগে না, ও জিরো অবস্থাতেই ওই ডিভাইসটা নর্মালি অন, অর্থাৎ ওকে রিভার্স ভোল্টেজ দেওয়া লাগে ওকে অফ করার জন্য। ইন্টারেস্টিং। ঠিক আছে, যেমন জেফেটে কি হয়েছিল, জেফেটে কিন্তু একটা চ্যানেল তৈরি হওয়া ছিল, এখানেও এরকম ভিজিএস দেওয়া লাগে না, অলরেডি অন থাকে, বরঞ্চ ওইটাকে বন্ধ করতে হলে গেট টু সোর্স একটা ভোল্টেজ দিতে হয়। তো এটাও আমরা স্ট্রাকচার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ এটা ডি মসফেটটা জেফেটের সাথে মিলে। ওকে, আচ্ছা যাক। এখন এদের সিম্বলটা হচ্ছে এরকম, এটাও একটা ডিফারেন্সের অংশ হিসেবে দেখাইছি। এখন সিম্বলজি নিয়েও আমি কথা বলবো, আলাদা করে আমার স্লাইড আছে, দেখেন এখানে। ডিপ্লিশন মোড মসফেটে যেটা আমরা করব, ডিপ্লিশন মোড মসফেট তো ভিজিএস দেওয়া লাগে না, মসফেটটা এমনিই অন, এই জন্য এই যে গেট থেকে এই যে এই দাগটা, এই দাগটা একটা কন্টিনিউয়াস দাগ, ঠিক আছে, কন্টিনিউয়াস দাগ। আর মাঝখান দিয়ে এই যে সোর্সের সাথে আমার এখানে সোর্স না, এটা বেসিক্যালি একটা সাবস্ট্রেট, এটা সাবস্ট্রেট আর কি, এসএস, হ্যাঁ, ওই যে পি টাইপ সাবস্ট্রেট। এখন আমরা জানি ওই যে পি থেকে এন এর দিকে কারেন্ট যায় সব সময়, আমরা জানি। তো যেহেতু এটা এন চ্যানেল মসফেট, সাবস্ট্রেটটা পি টাইপ, এই জন্য পি থেকে এন এর দিকে হওয়ার কারণে এদিকে তীর চিহ্নটা এইভাবে দেওয়া হয়েছে। ওকে, সেম জিনিস এখানেও। তবে এখানে যেটা করছে সেটা হচ্ছে সাবস্ট্রেটটা আমি না চিহ্ন দিয়ে আমি চাইলে এটার সাথে মিলাই দিতে পারি। ওকে, তাহলে এটাই হবে এন চ্যানেলের সিম্বল। পি চ্যানেল যদি আমি তাহলে আঁকতে চাই, তাহলে আমার সাবস্ট্রেটটা হচ্ছে এখন এন টাইপ, তাই না? সো মাই সাবস্ট্রেট ইজ এন, এই জন্য তাহলে আমার অ্যারো চিহ্নটা গেট থেকে এন এর দিকে যাবে আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে এখানে আমি একটু লিখে দিই, এটা হচ্ছে পি টাইপ, এই কারণে সিম্বলটা এরকম। আর আমি যদি সাবস্ট্রেটটা না দিই তাহলে এটা মিলাই দিতে হবে। ইন দ্যাট কেস অবশ্যই সোর্সের দিকে, পি চ্যানেলের ক্ষেত্রে আমার সিম্বলটা হবে একটা তীর চিহ্ন হবে, এন চ্যানেলের ক্ষেত্রে সোর্স থেকে এইদিকে হবে। ঠিক আছে, সিম্বলজিগুলো মনে রাখতে হবে আসলে, কারণ কি পরীক্ষার হলে এরকম করেই দিতে পারে যে আপনাকে এমন সিম্বল দিল যেটা আপনি চিনেন না, তখন আপনি পুরো উলট পালট করে ফেলবেন যেটা আসলে কি, এটা এনহ্যান্সমেন্ট নাকি ডিপ্লিশন, এটা পি টাইপ নাকি এন টাইপ, সব উলট পালট হয়ে যাবে, এই জন্য ভালো করে এটা বুঝতে হবে। ঠিক আছে, এখন আমি আসি এনহ্যান্সমেন্ট মোড মসফেট, যেটা আপনারাই বেশি করে করে আসছেন, মূলত প্রবাবলি করছেনই শুধু এনহ্যান্সমেন্ট মোড মসফেট। সো ইউ মাস্ট বি মোর you must have known these symbols more than these ones. সো এখানে কি, এখানে হচ্ছে আমার খাঁচকাটা খাঁচকাটা, এখানে পুরোপুরি কন্টিনিউয়াস লাইন না, এবং সাবস্ট্রেট যদি দেন তাহলে হচ্ছে কি, সাবস্ট্রেটটা যেহেতু পি টাইপ ফর এন মস, তাহলে কি করবেন, সাবস্ট্রেট থেকে গেটের দিকে দিবেন তীর চিহ্ন, আর যদি সাবস্ট্রেট না দেন তাহলে জাস্ট এটার সাথে এটা মিলাই দিবেন, মিলাই দিলেও এইদিকে দিবেন চিহ্নটা। তো আর যদি আপনি আর যদি পি চ্যানেলের ক্ষেত্রে দেখেন, তো সাবস্ট্রেট দিলে যেহেতু এটা এন টাইপ, তাহলে গেট থেকে আমি সাবস্ট্রেটের দিকে হচ্ছে তীর চিহ্নটা দিব। ঠিক আছে, সো এই হচ্ছে আমার এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে, এটা এন চ্যানেল মসফেট। ওকে, আর এটা হচ্ছে পি চ্যানেল মসফেট। মূল কথা হচ্ছে এটা হচ্ছে এন মস, আর বাম পাশেরটা এইটা হচ্ছে, ডান পাশেরটা হচ্ছে পি মস। এখন এটা যদি আমি সিম্পলিফাই করি সিম্বলজিটাকে, তাহলে এরকম দেখাবে। যদি ডিপ্লিশন মোড মসফেট আপনার হয়, তাহলে দেখবেন কোনো কোনো চিহ্নতে এই জায়গাটা অনেক মোটা করে দিবে, মোটা করে দিবে। আর এখন আমি কোনো এরকম মিলাবো না, মানে আমি এবং কোনো সাবস্ট্রেট দিব না, সেই ক্ষেত্রে তীর চিহ্ন পুরা উল্টায় যাবে, পুরা উল্টায় যাবে তীর চিহ্ন। তখন চিন্তা করতে হবে কারেন্টের ডিরেকশন অনুযায়ী তীর চিহ্ন। আমরা জানি যে আমার কারেন্ট ফর এন মস ড্রেন থেকে সোর্সের দিকে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে আমার কারেন্ট তীর চিহ্ন হবে সোর্সের দিকে। ঠিক আছে, এই একটা সোর্সের দিকে একটা তীর চিহ্ন দিব। আর যদি আমার এটা পিমস হয় তাহলে কি হচ্ছে, আমরা জানি সোর্স থেকে ড্রেনের দিকে কারেন্ট যায়, এই জন্য এখানে আমরা একটা তীর চিহ্ন দিব সোর্স থেকে, এবং তীর চিহ্নটা হচ্ছেই সবসময় কি সোর্সের সাথে, দেখেন রিলেট করে। দেখেন এইখানেও কিন্তু এই সিম্বলজিতেও আপনি এনহ্যান্সমেন্ট মসফেট বলেন
আর ডিপ্লিশন মোড মসফেট বলেন সোর্সের সাথে যদি কানেক্ট করায় দেন, যদি সাবস্ট্রেটটা ডাইরেক্ট না দেখান, তাহলে সোর্সের সাথে কানেক্ট করায় দিয়েই কিন্তু তীর চিহ্নটা হয়। ড্রেনের সাথে কোনো তীর চিহ্ন হয় না, মনে রাখতে হবে এটা। আর আপনারা তো এনহ্যান্সমেন্ট মোড মসফেট দেখছেন, তার মানে আপনারা আসলে মূলত এই ছবিগুলোই বেশি দেখছেন, সবচেয়ে বেশি 90 to 95% অফ দ্য টাইম আপনারা এটাই দেখছেন। তাহলে এখানে কি আছে, যদি এটা আমার কি হয়, এন চ্যানেল মসফেট হয়, তাহলে আপনার এখানে একটা তীর চিহ্ন থাকবে। আবার কোনো কোনো জায়গায় দেখবেন কি তীর চিহ্নই নাই, খুব ইন্টারেস্টিং, কিন্তু তীর চিহ্নই নাই। সেক্ষেত্রে এটা ধরে নিতে হবে কি এটা এন মস, বিকজ এন মস হচ্ছে বাই ডিফল্ট দ্য মসফেট উই গো টু। ওকে, আমরা ধরে নিই যে এটা এনমস, তাহলে আমি এই দুইটার ক্ষেত্রে আমি কি বলতে পারতেছি, এটা এটা আসলে এনহ্যান্সমেন্ট মোড এনমস। আর এই দুইটা কি হবে, এই দুইটা দেখেন কি হচ্ছে এখানে, এই দুইটাতে আমার যদি তীর চিহ্ন দিই তাহলে সোর্স থেকে গেটের দিকে, তাহলে তো আমি অবশ্যই বুঝবো এটা হচ্ছে কি এন পিমস। আর দেখেন এই জায়গাটা লেয়ারটাও মোটা না, তার মানে এটা এনহ্যান্সমেন্ট মোড। আর যদি তীর চিহ্ন দেওয়া না থাকে, ইন দ্যাট কেস এখানে একটা বুন্ডা থাকবে গেটে, গেটে বুন্ডা দেখলেই বুঝতে পারবেন সেটা কি, সেটা হচ্ছে পিমস। তাহলে এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড পিমস। ওকে, তো এই অর্থাৎ আমি যত রকমের সিম্বল পসিবল সবগুলো নিয়ে আসছি এই জন্যই যেন আপনাদের কোনো ধরনের ভুল করার পসিবিলিটি না থাকে, জাস্ট চিহ্ন বুঝা আপনি বুঝতে পারেন না, এই জন্য এটা যেন না হয় তাই। আচ্ছা, এখন আমরা এনমোসের ফ্লো মেকানিজমটা একটু দেখব কিভাবে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোডের ক্ষেত্রে। তো আমরা যদি গেটে কোনো ভোল্টেজ না দেই, তাহলে এখানে কোনো চ্যানেল ক্রিয়েট হবে না, তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না। ওকে, তাহলে যখনই আমি গেটে ভোল্টেজ দিব, তখনই গেটটা তৈরি মানে চ্যানেলটা তৈরি হবে, যেখানে লিখে দিছি when voltage is applied at the gate a channel is formed resulting in charge flow when VDS is greater than 0। আবার দেখেন আমার ধরেন চ্যানেল ক্রিয়েট হইলো, কিন্তু আমার ড্রেন টু সোর্স এই দুইটার মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ডই যদি না থাকে, তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো করবে কিভাবে, করতে পারবে না। এই জন্য এখানে ড্রেন টু সোর্সেরও একটা ভোল্টেজ ডিফারেন্স থাকতে হবে, মানে ভিডিএস অ্যাপ্লাই করতে হবে। যদি সেটা গ্রেটার দেন জিরো হয়, তখনই সুন্দর করে ইলেকট্রিসিটি পাস করা শুরু করবে। তো দেখেন আমরা যখন গেটে একটা ভোল্টেজ, লেটস সে আমি একটা পজিটিভ ভোল্টেজ দিলাম, ওকে, দিলে কি হবে বলেন, এই জায়গায় এই জায়গাটা পজিটিভ হয়ে যাবে না, এই মেটালটা, এটা তো পজিটিভ হয়ে যাবে। তো এই পজিটিভের আকর্ষণে কারা কাছাকাছি চলে আসবে বলেন তো, ইলেকট্রনস গুলো চলে আসবে না, এখানে একটা ইলেকট্রনস, এখানে ইলেকট্রনস চলে আসে। ঠিক আছে, এই ইলেকট্রনস গুলা মোটামুটি জায়গা মতন আটকায়া যায়। আর এই পি টাইপ সাবস্ট্রেটের ক্ষেত্রে যখন এই ইলেকট্রনস গুলা এদিকে চলে আসে, তখন এখান থেকে আরো ওই হোলস গুলা আরো দূরে সরে যায়, কারণ ও অত্যন্ত বিকর্ষণ হয়। তো বিকর্ষণ হয়ে তখন এই ছবিটা আসলে দাঁড়ায় মূলত, দেখছেন এই যে ইলেকট্রনস আর ওরা হোলস গুলাকে সরাই দিছে, এই জায়গাটা মোটামুটি ইলেকট্রোনেগেটিভ হয়ে গেছে। এখন যখন আপনি ভিডিএস অ্যাপ্লাই করবেন ড্রেন টু সোর্স, তখনই একটা কন্টিনিউয়াস একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, কারণ ইলেকট্রনের লেয়ারিং এর কারণে অলরেডি একটা লেয়ার তৈরি হয়ে যায় ইলেকট্রনের জন্য। ঠিক আছে, তো লেয়ার তৈরি হয়ে যায় অলরেডি। তারপর যখন আপনি এখানে ভিডিএস অ্যাপ্লাই করবেন, তখনই এই ইলেকট্রনস গুলো টেনে, এই যে যেহেতু আপনি এখানে কি ভিডিএস দিছেন, ধরেন আমি সোর্সটাকে গ্রাউন্ড করে দিই, ঠিক আছে, সোর্স বাদ, সোর্স জাস্ট গ্রাউন্ডেড লেটস সে, তাহলে এখানে যদি আমি পজিটিভ ভোল্টেজ দেই, তাহলে কি হবে ভাই বলেন তো, ইলেকট্রনস গুলো পজিটিভ চার্জের দিকে আকর্ষিত হবে, ফলে এগুলো সুন্দর করে ওর ড্রেনের দিকে যাওয়া শুরু করবে। আর ইলেকট্রন যদি সোর্স থেকে ড্রেনের দিকে যাওয়া শুরু করে, দ্যাট মিন্স আমার কারেন্ট ফ্লো কোন দিকে, কারেন্ট ফ্লো হচ্ছে তার উল্টা, অর্থাৎ ড্রেন থেকে সোর্সের দিকে যেন কারেন্ট ফ্লো হচ্ছে। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। আমি মোটামুটি পুরো প্রসেসটাই বুঝিয়ে দিছি অলরেডি, বাট প্রসেসের আরো আলোচনা বাকি আছে এখনো। যাই হোক, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে আমি গেটে ভোল্টেজ দিলাম, এই গেটে সার্টেন একটা লেভেল ক্রস করতে হবে। ঠিক আছে, মানে ভিজিএস এর ভ্যালুটা ইট হ্যাজ টু এক্সিড আ সার্টেন থ্রেশহোল্ড ভ্যালু টু ফর্ম আ কন্ডাক্টিং চ্যানেল। এই যে চ্যানেলটা, কন্ডাক্টিং চ্যানেল তৈরি হওয়ার জন্য অবশ্যই ভিজিএস এর একটা নির্দিষ্ট ভ্যালু ক্রস করতে হবে, এবং সেটা মসফেটের উপর, মসফেট টু মসফেট ভ্যারি করে, এটা নির্ভর করে। ঠিক আছে, তো তাহলে এটাকে আমরা থ্রেশহোল্ড ভ্যালু বলতেছি। তাহলে মানে তার মানে কি ভিজিএস মাইনাস ভিটি,
এই থ্রেশহোল্ড ভ্যালুটা ধরেন, থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে কোনো একটা মসফেটের জন্য লেটস সে 3 ভোল্টস ধরেন, তাহলে আমাকে ভিজিএস কত দিতে হবে? 3 এর চেয়ে বেশি। তাহলে ধরেন 3 এর চেয়ে বেশি হয়ে গেলে যখনই আমি ভিজিএস গ্রেটার দেন ভিটি করব তখনই কি মসফেটটা অন হবে। ওকে, এটা হচ্ছে অন হওয়ার কন্ডিশন, এটা হচ্ছে অন হওয়ার কন্ডিশন। আর আমরা আরেকটা টার্ম নিয়ে আসবো, ভি ওভার ড্রাইভ। সেটা হচ্ছে ভিজিএস আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা ভিটের থেকে কতটুকু বেশি বা এদের পার্থক্যটা কতটুকু। যদি ভি ওভার ড্রাইভ যদি নেগেটিভ হয় তার মানে কি ভিজিএস লেস দেন ভিটি, তার মানে মসফেট অন হবে না। আর ভি ওভার ড্রাইভ যদি গ্রেটার দেন জিরো হয় তার মানে কি মসফেট অন। ঠিক আছে, এটি বা ইফেক্টিভ ভোল্টেজ। এখন এই যে থ্রেশহোল্ড ভোল্টেজটা, এটা আবার কয়েকটা প্যারামিটারের উপর নির্ভর করে, যেমন আমার ডোপিং কনসেন্ট্রেশন, এন টাইপ রিজনগুলার ডোপিং এর কনসেন্ট্রেশন কেমন ছিল, তারপর সারফেস পটেনশিয়াল, তারপর চ্যানেলের লেন্থ, অক্সাইড থিকনেস, টেম্পারেচার, এক্সেট্রা। ওকে, বেশ কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করে। আচ্ছা যাক, তো বাই দ্য ওয়ে, আমরা এই কথা অলরেডি আলোচনা করেই ফেলছি। তাহলে মসফেট কেন পার্ট অফ দ্য ফেট ফ্যামিলি? বিকজ অবভিয়াসলি আমার এখানে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ফেট মানে, আর এখানে ফিল্ডের একটা ব্যাপার তো অবশ্যই আছে। দেখছেন যে চ্যানেল কন্ট্যাক্ট হয়েছে কিন্তু ইলেকট্রিসিটি পাস করবে না যদি আমি ভিডিএস নাই অ্যাপ্লাই করি, অর্থাৎ ফিল্ড ইজ নেসেসারি। ওকে, তাহলে এই জন্য ফিল্ড, এই জন্য এটাকে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বলা হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে, এই ফিল্ডে এফেক্ট করে চার্জ ফ্লো। আচ্ছা, এখন আরো আলোচনা আছে, সেটা হচ্ছে এখন আমার ওভারড্রাইভ ভোল্টেজ গ্রেটার দেন জিরো, তাহলে কি চ্যানেল তৈরি হইলো। চ্যানেল তৈরি হইলে কি হবে? কারেন্ট পাস করা শুরু করবে। এখন আমি যত ড্রেন ভোল্টেজ বাড়াইতে থাকবো, ড্রেন ভোল্টেজ, এই দেখেন আমার ইলেকট্রনস কোথা থেকে কোথায় যাবে? সোর্স থেকে, এখান থেকে গিয়ে এই ড্রেনে যাবে। এখন ড্রেনের যদি ভোল্টেজ আমি বাড়াই দিই তাহলে কি ইলেকট্রন ফ্লো এর মাত্রা বেড়ে যাবে না? অবশ্যই বাড়বে। তার মানে কারেন্ট বাড়া শুরু করবে। ড্রেন যত বাড়াবো তত কারেন্ট বাড়া শুরু করবে। কিন্তু কারেন্ট যত বাড়তে থাক কিন্তু কারেন্ট বাড়তে থাকবে ঠিক আছে, কিন্তু এখানে আরো একটা ঘটনাও ঘটবে। সেই ঘটনাটা কি? এই চ্যানেলটা আছে না, চ্যানেলটা আবার চিকন হওয়া শুরু করবে। ইন্টারেস্টিং জিনিস। দেখেন এর আগে আমি দেখাইছি এরকম একটা নর্মাল একটা চ্যানেল, ঠিক আছে, এই একটা নর্মাল চ্যানেল। এই চ্যানেলটার উইডথটা একটা সময় কমতে থাকবে, ঠিক আছে। এটার কারণটা আছে, এটার কারণ হচ্ছে যে এই যে অ্যাজ ভিডিএস ইনক্রিজেস, যত ভিডিএসটা বাড়তে থাকবে, ড্রেন টু সোর্স ভোল্টেজ আমি বাড়াবো, এই গেট টু ড্রেন ভোল্টেজটা আবার কমতে থাকে। দেখেন এখানে আপনি এই ছবিটা খেয়াল করেন, ধরেন আমি ভিজি অ্যাপ্লাই করছি 8 ভোল্ট, ভিডি দিছি 2 ভোল্ট, ভিএস 0 ভোল্টে আছে। এখন আমি যত ড্রেনটা বাড়াবো, ড্রেনটা যত উপরে উঠায় দিব, তত ভিজিডি কত হয়ে যাবে? ধরেন আমি ড্রেন ভোল্টেজ এখন 2 এর জায়গায় আমি এখন করে ফেলবো লেটস সে 6 ভোল্ট করে ফেললাম। হ্যাঁ, এখন হচ্ছে নতুন আমার ভিডি প্রাইম হইলো। তাহলে এখন দেখেন তো, এখন আমার এই ভিজিডির পার্থক্য কত? 2 ভোল্ট কেবল, রাইট, জাস্ট 2 ভোল্ট। আর ভিডিএস এর পার্থক্য কত? ভিডিএস এর পার্থক্য কিন্তু 6 ভোল্ট। আগে কত ছিল? আগে ভিজিডি ছিল 6 ভোল্ট, ভিডিএস ছিল 2 ভোল্ট, এখন তার উল্টা হয়ে গেছে। তাহলে এই এইটা যেহেতু গেট, তাহলে গেটের সাথে ড্রেনের যেহেতু ভোল্টেজটা কমে যাচ্ছে, সুতরাং এখানকার চ্যানেলটাও ছোট হয়ে যাবে। আর গেট টু সোর্স যেহেতু বেড়ে যাচ্ছে, সো এটার চ্যানেল উইডথটাও একটু সম্প্রসারিত থাকবে, বেশি থাকবে। এই হচ্ছে ঘটনা ঘটবে, ঠিক আছে, এরকম একটা ঘটনা ঘটবে। তো ছবিটা কেমন তাহলে? এরকম, প্রথমে একদম একদম সুন্দর মতো একটা রেক্ট্যাঙ্গুলার মোটামুটি একটা চ্যানেল ছিল। এখন যত আমি ড্রেন বাড়াইতেছি তত এই জায়গাটা ছোট হয়ে যেতেছে, এই জায়গাটা আগের মতনই থাকতেছে মোটামুটি, বা একটু বড় হচ্ছে, একটু বড় হচ্ছে বলা যায়। আর একটা সময় একদম ছোট হয়ে গেল। এরপরে যদি আরো বাড়াই তাহলে এটা পিঞ্চ অফ স্টেটে চলে যাবে, ঠিক আছে, একদম পিঞ্চড অফ, ঠিক আছে, চ্যানেল আর নাই, এটাকে চ্যানেল পিঞ্চড অফ হয়ে গেছে। আচ্ছা, আর এই সিচুয়েশনটা হচ্ছে স্যাচুরেশন, মানে এখানে মাত্র স্যাচুরেশনে পৌঁছাইলো, এখানে পুরো স্যাচুরেশন স্টেটে বর্তমানে আছে আর কি। তো এখানে তাহলে এখন কারেন্টের কি হবে দেখেন, যখন আমার জাস্ট গেটে আমি এটা মসফেটটাকে অন করছি, ভিজিএস গ্রেটার দেন ভিটি করছি, তখন ভিডিএস যতই দিতাম তত কারেন্ট বাড়তো। কিন্তু ওই যে এতে যেটা হওয়া শুরু করছে, চ্যানেল উইডথটা ছোট হওয়া শুরু করছে, ফলে কারেন্ট এখন আর ওই মাত্রায় আর বাড়তেছে না। আস্তে আস্তে কারেন্টের বাড়ার হারটা কমে আসতেছে, কমে এসে এই যখন এই পয়েন্টে চলে আসবে তখন কারেন্টটা একটা হাইয়েস্ট ভ্যালুতে পৌঁছাবে। এরপর যতই আমি ভিডিএস বাড়াই না কেন কারেন্ট আর বাড়বে না, কারেন্ট এখন কনস্ট্যান্ট হয়ে যাবে।
এখন কারেন্ট কেন কনস্ট্যান্ট থাকবে, কারেন্ট জিরো হবে না? আপনি বলতে পারেন ভাই চ্যানেল তো নষ্ট হয়ে গেল, এখানে তো আর চ্যানেলই নাই। ওয়েল, আমার তো ভিডিএস, যে আমার এখানে তো ড্রেনে তো আমি ভোল্টেজ দিচ্ছি, তার মানে ড্রেন টু সোর্সের একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাই না? ইলেকট্রিক ফিল্ডের ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে ইলেকট্রনগুলো এখান থেকে এনে যাইতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, ঠিক আছে? কিন্তু বাড়তে পারবে না, কারেন্ট ফ্লো এর ভ্যালুটা বাড়তে পারবে না, সো এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এই তাহলে এই হচ্ছে আমার স্যাচুরেশন রিজন। তো এই আর কি মোটামুটি আলোচনা। কারেন্টটা কেন কনস্ট্যান্ট হয় দেখেন, এগুলা আলোচনা আমি এখানে করছি অলরেডি, ঠিক আছে? এগুলা আপনারা একটু দেখে নিয়েন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাহলে আমরা নেক্সট এখন ক্যারেক্টারিস্টিক কার্ভটা একটু বুঝি। তাহলে আমরা অলরেডি আইডি ভার্সেস ভিডিএস এর ক্যারেক্টারিস্টিক কার্ভ বুঝে গেছি, অলরেডি আমরা দেখে ফেলছি কিভাবে হচ্ছে। তাইলে প্রথমে এটা কি, প্রথমে হচ্ছে কারেন্ট বাড়ে যত আমি ভিডিএস বাড়াইতে থাকি, এবং এই রিজনের একটা নাম আছে, এই স্টেটটার, এই স্টেটটার নাম হচ্ছে ট্রায়োড স্টেট। ওকে, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ট্রায়োড স্টেট। আর যখন কারেন্ট কনস্ট্যান্ট হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড দ্য স্যাচুরেশন স্টেট। ওকে, দ্যাট ইজ কল্ড দ্য স্যাচুরেশন স্টেট। আচ্ছা, তো এখন আমরা যদি আইডি ভার্সেস ভিজিএস এর গ্রাফটা আঁকি তাহলে কি হবে? দেখেন, যখন ভিজিএস যতক্ষণ ভিটির চেয়ে ছোট ততক্ষণ কারেন্ট ফ্লো নাই। যখনই গেট আমি এত ভোল্টেজ দিছি সেটা থ্রেশহোল্ডকে ক্রস করছে, তখনই কারেন্ট ফ্লো করা শুরু করছে, এবং যত আমি ভিজিএস বাড়াবো তত কারেন্ট ফ্লো বাড়তে থাকবে। তার মানে, এবং এটা দেখেন একটা নন লিনিয়ার গ্রাফ, এটা কি নন লিনিয়ার গ্রাফ, তার মানে আমরা বুঝতে পারতেছি আমি যদি কারেন্টের ইকুয়েশন লিখতে যাই, উই উইল গেট আ নন লিনিয়ার ইকুয়েশন, এবং আমরা এখনই ইনশাল্লাহ ইকুয়েশনটা দেখব। তাহলে তাহলে তিনটা মোড আছে, একটা এনমসের তিনটা মোড আছে। কি কি? একটা হচ্ছে কাট অফ মোড, আর একটা হচ্ছে ট্রায়োড, আর একটা হচ্ছে স্যাচুরেশন। কাট অফ মোড কখন হয়? কাট অফ মোড বলতে হচ্ছে দ্য মসফেট ইজ অফ, ঠিক আছে? মসফেট ইজ অফ। তাহলে মসফেট কখন অফ থাকে? যখন আমার ভিজিএসটা কি লেস দেন ভিটি হয়, ইন দ্যাট কেস তাহলে আমরা বলতে পারি ভিজিএস ইজ লেস দেন ভিটি। এটা হচ্ছে কাট অফ মোডের কন্ডিশন। আর ট্রায়োড কি? নন স্যাচুরেশন মোড, তার মানে আইডি ইনক্রিজেস, আইডি ইনক্রিজেস উইথ ভিডিএস। ইনক্রিজেস বলতে আসলে চেঞ্জেস বলবো, ঠিক আছে? কারণ ভিডিএস আমি কমাইতেও পারি, চেঞ্জ। এখন ট্রায়োড স্টেটের ক্ষেত্রে সূত্র কি হবে দেখেন, এটা হচ্ছে ট্রায়োড স্টেটটার গ্রাফের পার্টটুকু, তাই না? কারণ আমি যদি এটাকে দাগাই, আচ্ছা আমার দাগানোর দরকার নেই, আপনারা এমনি বুঝতে পারতেছেন এই স্টেটে কি হচ্ছে বলেন তো, বা এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হচ্ছে সেই কন্ডিশন যে কন্ডিশনে আমার জাস্ট মসফেটটা স্যাচুরেশনে মাত্র ঢুকতেছে। ওকে, তো এটাকে আসলে এই ভ্যালুটা আমরা যদি এই ভ্যালুটার যদি একটা নামকরণ করতে পারি, তার মানে আমরা বলতে পারবো যে যখনই ভিডিএস এই ভ্যালুটার বেশি চলে যাবে তখনই কি হবে? তখনই মসফেটটা স্যাচুরেশনে পৌঁছাবে। আমরা এইভাবে কিন্তু জিনিসটা বলতে পারি, ঠিক আছে? তো এটাকে আমরা অ্যাকচুয়ালি বলবো সেটা কিভাবে বলবো, এটা আসলে ভিটির সমানই হয় আলটিমেটলি। সেটা কিভাবে হয় আপনারা দেখাই, ঠিক আছে? আমরা তো জানি যে আমরা কি বলতে পারবো, এরকম বলতে পারবো, ভিডিএস ইজ গ্রেটার দেন ভি ওভারড্রাইভ বলতে পারবো আমরা, মানে ভিডিএস ইজ গ্রেটার, না সরি লেস, ভিডিএস ইজ লেস দেন ভি ওভারড্রাইভ। এইটা আর কি কন্ডিশন, ট্রায়োড স্টেটের কন্ডিশন। আর স্যাচুরেশন মোডে কি হয়? ভিডিএসটা ওভারড্রাইভ ভোল্টেজের চেয়ে বেশি হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা আসলে ওভারড্রাইভ ভোল্টেজ, এটা ওভারড্রাইভ ভোল্টেজ। এখন এইখান থেকে কিন্তু আমরা যদি একটু
বুদ্ধি খাটাই, তাহলে এটা কিন্তু একটু চেঞ্জ করে লেখা যায়। কিভাবে চেঞ্জ করে লেখা যায় দেখেন, আমরা জানি যে VDS ইজ লেস দেন যে V ওভারড্রাইভ, ওভারড্রাইভ মানে কি VGS মাইনাস VT, রাইট? তাহলে এখানে কি হচ্ছে, VD মাইনাস VS ইজ লেস দেন VG মাইনাস VS মাইনাস VT। তো তাহলে VS VS উভয় সাইডে কিন্তু কাটাকাটি যাচ্ছে, আর এইখানে VD মাইনাস VG ইজ লেস দেন মাইনাস VT হয়ে যাচ্ছে। আমরা এখন মাইনাস দিয়ে যদি উভয় সাইডে গুণ করি তাহলে VG মাইনাস VD হয়ে যাবে, অ্যান্ড সাইন উল্টে যাবে, এইটা হয়ে যাবে। তখন আমি কিন্তু লিখতে পারি VGD ইজ গ্রেটার দেন VT। ওকে, তাহলে এইটাকে আমরা মডিফাই করে চাইলে এইটাও বলতে পারি যে VGD ইজ গ্রেটার দেন VT। ওকে, তাহলে স্যাচুরেশন মোডে কি হবে, জাস্ট তার উল্টাটা হবে, তাহলে VGD ইজ লেস দেন VT। ওকে, ইন স্যাচুরেশন মোড। তাহলে আমাদেরকে এই যে দুইটা কন্ডিশন, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আমাদেরকে যখন পরীক্ষায় এনমস পিমসের অঙ্ক করতে দিবে, ইন দ্যাট কেস আমাদের কিন্তু টেস্ট করতে হবে যে এটা আসলে কোন মোডে আছে, কারণ যে মোডে আছে সেই মোডের উপর ডিপেন্ড করে কারেন্টের ইকুয়েশনটা হবে। তাহলে কারেন্টের ইকুয়েশন কি হবে দেখি তো। কারেন্টের ইকুয়েশন হবে এরকম, দুইটা ইকুয়েশন আমাকে শিখতে হবে। একটা হচ্ছে ট্রায়োডের ক্ষেত্রে, এটা হচ্ছে ট্রায়োড স্টেটের জন্য, আর এটা হচ্ছে স্যাচুরেশন স্টেটের জন্য। ঠিক আছে, তাহলে ট্রায়োড স্টেটে কি হচ্ছে, kn প্রাইম w বাই l হোল ইন্টু v ওভার ড্রাইভ মাইনাস হাফ vds ইন্টু vds, আর আরেকটা হচ্ছে হাফ ইন্টু kn প্রাইম w বাই l v ওভার ড্রাইভের স্কোয়ার। আচ্ছা, এইটাকে চাইলে একটু এইভাবেও লেখা যায়, এই kn প্রাইম w বাই l v ওভার ড্রাইভ ইন্টু vds, if vds স্মল। যদি ভিডিএসটা অনেক ছোট হয় তাহলে আমরা হাফ ভিডিএস এর ভ্যালুটা ইগনোর করতে পারি। ইন দ্যাট কেস ইকুয়েশনটা এরকম দাঁড়ায়, এই ইকুয়েশনটা মাঝে মাঝে কাজে লাগে। ঠিক আছে, এই জন্য আমি এটাও লিখে দিলাম। ভিডিএস স্মল হওয়ার কারণে আমি কি হাফ ভিডিএসটাকে ক্লোজ টু জিরো ধরে এটাকে আমি ইগনোর করছি, এই জন্য ওইটা ইকুয়েশনটা এরকম হয়ে যায়, এরকম। আচ্ছা, আর স্যাচুরেশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। এখন ওখানে লটস অফ নিউ থিংস আর হিয়ার নাও। কেএন প্রাইমটা কি, কেএন প্রাইমকে বলা হয় প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার, ডাব্লিউ বাই এল হচ্ছে ওই এই কেএন প্রাইম ডাব্লিউ। যদি আমি কেএন প্রাইম ডাব্লিউ পুরাটাকে যদি কনসিডার করি, এটাকে আরেকটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যায়। এই কেএন প্রাইম ডাব্লিউ বাই এলটাকে কেএন লেখা যায়, কেএন। এই কেএনটা হচ্ছে মসফেটের ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। এখন আর প্রসেস হবে না, মানে টোটাল মসফেটটার ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার বা কন্ডাকশন প্যারামিটারও বলে। আর এই কেএন প্রাইম যেটা, এই যে কেএন প্রাইম, এই কেএন প্রাইমটা একেবারে মিউএন ক্যাপাসিটেন্স, অক্সাইড ক্যাপাসিটেন্সের সাথে মাল্টিপ্লাই করলে এটা আসে আর কি। আর ক্যাপাসিটরের মানে ক্যাপাসিটেন্সটা কি, অক্সাইডের ক্যাপাসিটেন্সটাকে আমরা আমরা জানি যে এপসাইলন নট এ বাই ডি। তো ওইখান থেকে যাই হোক সূত্র আসে আর কি, এপসাইলন ডিভাইডেড বাই টি থিকনেস। তো এগুলো মুখস্থ করতে হবে, কারণ বাই চান্স চলে আসতে পারে পরীক্ষায়, আমাদেরকে এই ভ্যালুগুলো দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখন মিউ বলতে এখানে ইলেকট্রন মোবিলিটি বোঝায়, এবং ইউনিটটা হচ্ছে মিটার স্কোয়ার বাই ভোল্টেজ সেকেন্ড। ক্যাপস আচ্ছা, এখানে প্রবাবলি আমাকে এটা সরাই ফেলতে হবে, কারণ আমার মনে হয় আমার ওয়েবক্যামটা, মাই ওয়েবক্যাম ওয়াজ অন দ্য ওয়ে, সো এটা আমি রিমুভ করে দিলাম। এখন হচ্ছে তাহলে এটা অক্সাইড ক্যাপাসিটেন্স এটা, আর ওভারড্রাইভ ভোল্টেজ তো ভি ওভারড্রাইভ আমরা জানিনি। আর ডাব্লিউ বাই এলটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও অফ দ্য ট্রানজিস্টর। ডাব্লিউ বাই এল বলতে বেসিক্যালি বোঝায় কি, উইডথ আর লেন্থের রেশিওটা ওই চ্যানেলের। আর এপসাইলন তো হচ্ছে পারমিটিভিটি, অ্যান্ড টি ইজ দ্য থিকনেস অফ দ্য সিলিকন ডায়োড। সো সবগুলা প্যারামিটার কি, কোনটা কি কি বোঝায় সব আমি এখানে লিখে দিছি। এখন আমরা এইগুলার উপরই একটা অঙ্ক করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে কনসিডার কনসিডার a process technology where L min, L min, yes L min লেখা আছে। L minimum এর ভ্যালুটা কত, 0.8 মাইক্রোমিটার, থিকনেসটা দেওয়া আছে, মিউটা দেওয়া আছে বা মোবিলিটি, অ্যান্ড থ্রেশহোল্ড ভোল্টেজটা দেওয়া আছে। ফাইন্ড
অক্সাইড ক্যাপাসিটেন্স অ্যান্ড কে এন প্রাইম। সো ভেরি ইজি, আমাদের জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই কাজ শেষ। তাহলে প্রথমে আমরা এ করব, এতে কি আছে, প্রথমে অক্সাইড ক্যাপাসিটেন্সটা বের করি। অক্সাইড ক্যাপাসিটেন্সের সূত্রটা কি, এপসাইলন ডিভাইডেড বাই টি। এটা ডিভাইড বাই টি অক্সাইড, এটা তো আপনারা জানেনই। তাহলে এটার ভ্যালুটা কত, এপসাইলনের ভ্যালু কত, এপসাইলনের ভ্যালু দিছে, দেয় নাই, তাহলে আমরা এপসাইলনের ভ্যালুটা বের করব। এখন এইটাই কিন্তু ইম্পর্টেন্ট, এপসাইলনের ভ্যালুটা কত হবে। দেখেন অক্সাইডের এপসাইলনটা হয় হচ্ছে 3.9 টাইমস অফ এপসাইলন নট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, যদি আপনাকে ভ্যালু যেহেতু দেওয়া নেই, সো এই জন্য করতে হবে। এখন তাহলে আমরা এখানে কি করব, 3.9 গুণ করব এপসাইলন নটের সাথে। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এপসাইলন নট, এপসাইলন নটের ভ্যালু আপনাদের জানার কথা, আপনি ক্যালকুলেটর থেকে এমনিই বের করতে পারেন চাইলে, কনস্ট্যান্ট আছে। তাও আমি ভ্যালুটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে 8.854 10 ইনভার্স 12। ওকে, 10 ইনভার্স 12, এটা করলে আমার অক্সাইড অক্সাইডের এপসাইলন চলে আসবে, অক্সাইড লেয়ারের। আর থিকনেসটা দেওয়া আছে হচ্ছে 4 ন্যানোমিটার। এক্ষেত্রে আমরা কি করব, 4 ইন্টু 10 ইনভার্স 9 করব, একবারে সবগুলো হচ্ছে একদম এসআইএতে নিয়ে যাই, এইটা করব। এটা করলে আমাদের রেজাল্ট কত আসবে। এবং এই ভ্যালুগুলো যখন ক্যালকুলেটরে করতে যাবেন খুব সাবধান, কারণ এই অনেক বড় বড় ভ্যালু অনেক সময় না আসতে পারে, এজন্য নিজেরা একটু হিসাব করে নেবে। যেমন 10 ভার্স মাইনাস 12 ডিভাইড বাই 10 ভার্স মাইনাস 9 মিনস হোয়াট, 10 ভার্স মাইনাস 3। আপনি এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করেন, এটা মাল্টিপ্লাই করেন, এটা ডিভাইড করেন, তারপর সেটাতে 10 ভার্স 3 লাগাই দেন, তাইলেই তো হয়। কারণ ক্যালকুলেটর অনেক সময় এত বড় বড় ভ্যালু নিতে নাও পারে। ঠিক আছে, এই প্রবলেমগুলো এই মসফেটের ক্ষেত্রে হয়, এই জন্য বলে রাখলাম কিভাবে করবেন। আমি এটা হিসাব করে রাখছি, এটা হবে 8.63 10 ইনভার্স মাইনাস 3। ঠিক আছে, আর এটা কি ফ্যারেড পার মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে আমার একটা ভ্যালু বেরোইলো। আর একটা ভ্যালু কি, কে এন প্রাইম। তাহলে কে এন প্রাইমের সূত্র কি, কে এন প্রাইম হচ্ছে মিউ এন কক্স, অক্সাইড ক্যাপাসিটেন্স ইন্টু ইলেকট্রন মোবিলিটি। এই তাহলে কত ভ্যালু আছে আমাদের, মিউ এন এর ভ্যালু তো দেওয়াই আছে, সেটা হচ্ছে 450, কিন্তু আমরা কি সেন্টিমিটার স্কোয়ারে রাখবো না, আমরা সেটাকে মিটার স্কোয়ার বাই ভোল্টেজ সেকেন্ডে নিব। দেখেন এখানে সেন্টিমিটার স্কোয়ার বাই ভোল্টেজ সেকেন্ড, আমরা কি করব, সব এসআইতে নিব, আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমার উত্তরটা কত আসবে, এখানে 10 ইনভার্স কত হবে, -4 হয়ে যাবে মিটার স্কোয়ারে নিতে গেলে, কারণ মিলি সেন্টি ডেসিমিটার, মিটারে নিলে 10 ইনভার্স 2 করতাম, সেন্টিমিটার স্কোয়ার যেহেতু, তাহলে মিটার স্কোয়ার হলে 10 ইনভার্স 2 এর হোল স্কোয়ার মানে 10 ইনভার্স 4, এই হলো 10 ইনভার্স 4 ইন্টু, তারপর হচ্ছে আমার এই যে অক্সাইড ক্যাপাসিটেন্সের ভ্যালুটা যেটা আমি বের করছি সেটা আমি করব, তাহলে আমার উত্তর চলে আসবে। উত্তর আসবে কত, উত্তর আসবে 388 ইন্টু 10 ইনভার্স 3। ঠিক আছে, এইটা আসবে আর কি, বা এইটা হচ্ছে আমি মিলি অ্যাম্পিয়ারে বের করে রাখছি, এটা মিলি অ্যাম্পিয়ারে আমি বের করছি, এই জন্য আমি এম লিখছি। ঠিক আছে, এম ফর মিলি। আচ্ছা, এই হচ্ছে আমাদের এ গেল। নাও উই মুভ অন টু নাম্বার বি। বিতে কি বলা হয়েছে, ফর আ মসফেট উইথ ডব্লিউ বাই এল 1.8 মাইক্রোমিটার বাই 0.18 মাইক্রোমিটার, মানে ডাব্লিউ বাই এল দেওয়া আছে। ক্যালকুলেট দ্য values of V overdrive, VGS and VDS mean needed to operate the transistor in the saturation region with ID এত। ওকে, এটা ইজি প্রবলেম। এখানে আমার প্রথমে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু কত দেওয়া, আইডি ইজ ইকুয়াল টু, আগে ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা হচ্ছে হাফ ইন্টু কে এন প্রাইম ডাব্লিউ বাই এল ভি ওভার ড্রাইভের স্কোয়ার, কিন্তু এটা হচ্ছে আমার সূত্র। এখন এই বলছে স্যাচুরেশন কারেন্টের ভ্যালুটা কত, 100 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 100 ইন্টু, আচ্ছা আমি মাইক্রো অ্যাম্পিয়ার জাস্ট এতটুকুই লিখি। তো দেখেন আমার হাফ কে এন প্রাইমের ভ্যালু, তারপর হচ্ছে ডাব্লিউ বাই এলও দেওয়া আছে 1.8 ডিভাইড বাই 0.8, তার মানে ডাব্লিউ বাই এল মিনস হোয়াট, এখানে একটু লিখে রাখি, ডাব্লিউ বাই এল ইজ ইকুয়াল টু 1.8 বাই 0.8। ঠিক আছে,
মাইক্রোমিটার লিখলাম না, কারণ মাইক্রো কাটাকাটি যাবে, সো কোনো প্রবলেম নাই আর, জাস্ট এইটাই হবে 1.8 বাই 0.8। তো দেখেন তাহলে আমার W/L জানা আছে, তাহলে এখান থেকে আমি ভি ওভার ড্রাইভ ভ্যালুটা বের করতে পারবো না? অবশ্যই আমি এখান থেকে ভি ওভার ড্রাইভ ভ্যালু বের করে ফেলতে পারবো। তাহলে হোয়াট উইল বি দ্য ভি ওভার ড্রাইভ ভ্যালু? ভি ওভার ড্রাইভ এখান থেকে বের করলে আসবে আমার 0.23 ভোল্টস। ওকে, এখন 0.23 ভোল্টস, এখন এটা হচ্ছে আবার ভিজিএস মাইনাস ভিটি। এখন আমার কিন্তু ভিটি জানা আছে, ভিটি কিন্তু 0.5, ভিটি যদি 0.5 হয় সেটা আমি বসাই দিলে আমি ভিজিএসও এখান থেকে পেয়ে যাব। ভিজিএস উইল বি ইকুয়াল টু, তাহলে 0.5 প্লাস 0.23 করলে আমার আসবে 0.73 ভোল্টস। ওকে, তাহলে আমার ভি ওভারড্রাইভ শেষ, ভিজিএস শেষ। এখন ভিডিএস মিন দরকার, এই ভিডিএস মিন। তাহলে ভিডিএস মিন কি? ওয়েল, আমরা জানি যে কখন এটা স্যাচুরেশনে পৌঁছায়, ভিডিএস ইজ গ্রেটার অর ইকুয়াল টু ভি ওভারড্রাইভ যদি আমি করি, আচ্ছা ওখানে আমি গ্রেটার দেন শুধু লিখছিলাম, একটা তো গ্রেটার ইকুয়াল টু দেওয়াই যায়, ধরেন আমি এটা গ্রেটার ইকুয়াল টু দিলাম, ঠিক আছে, তাহলে ওইটা লেস রাখলাম। আচ্ছা, তাহলে আমরা জানি যদি ভিডিএস গ্রেটার ইকুয়াল টু ভি ওভারড্রাইভ হয়ে যায় তখনই স্যাচুরেশন স্টেটে পৌঁছায়। তাহলে মিনিমামটা কত? therefore VDS min will be equal to V overdrive, আর V overdrive এর ভ্যালুতে আমি বের করে ফেলছি, সেটা হচ্ছে কত? 0.23। তাহলে it will be equal to 0.23। ঠিক আছে, সো আমার V overdrive VDS minও কিন্তু শেষ। ওকে, তাহলে আমাদের এ বি কমপ্লিট। এখন we move on to number C। এখানে বলা হচ্ছে for a device, for the device in B, find the values of V overdrive and VGS required to cause the device to operate as a 1000 ohm resistor for a very small VDS. Very interesting problem. হ্যাঁ, তো এই প্রবলেমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু কনসেপ্টটা বুঝতে হবে। আমার মসফেটটাকে আমি একটা রেজিস্টর হিসেবে এখন ট্রিট করব। আচ্ছা, রেজিস্টরের বৈশিষ্ট্যটা কি? রেজিস্টর দিয়ে যদি আমি ভোল্টেজ, রেজিস্টরের অ্যাক্রসে যদি আমি ভোল্টেজ বাড়াই তখন কি হয় ভাই বলেন তো? এটার কারেন্টটা, এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা বেড়ে যায় না? বেড়ে যায় কিন্তু। অর্থাৎ বেসিক্যালি আমরা যদি ভোল্টেজ ভার্সেস কারেন্টের গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা ইট লুক সামথিং লাইক দিস ফর আ রেজিস্টর। ওকে, এবং আমরা এই স্লোপটা যদি নেই, এখানে যদি আমি থিটা বলি, এই টেন থিটা হচ্ছে স্লোপ, এই স্লোপটাই কিন্তু রেজিস্টরের ভ্যালু, মানে ভোল্টেজ বাই কারেন্ট উইচ ইজ ইকুয়াল টু আর। তাহলে এটা হচ্ছে রেজিস্টরের বৈশিষ্ট্য, মানে ভোল্টেজ বাই কারেন্ট বাড়ে। তো দেখেন তো আমার মসফেটের ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে কেমন? আমার মসফেটের ক্যারেক্টারিস্টিক কার্ভটা হচ্ছে দেখতে এরকম, শুরুতে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়ে, তারপর হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায় কারেন্টটা, এরপর আর বাড়ে না। তাহলে এইটা হচ্ছে আমার আইডি আর এটা হচ্ছে আমার ভিডিএস। তাহলে এই যে এই রিজনটা, এই যে ট্রায়াড রিজনটা, ট্রায়াড রিজনটা কি? একটা বেসিক একটা রেজিস্টরের মতন বিহেভ করতেছে না বলেন তো? যে কারেন্ট বাড়লে ভোল্টেজ, মানে ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়ে, তার মানে এখানে যখন বলা হয়েছে যে আমার ডিভাইসটাকে 1000 ওহমের একটা রেজিস্টর হিসেবে ট্রিট করতে বলা হয়েছে, তার মানে আসলে বোঝানো হয়েছে যে এটাকে ট্রায়োড রিজনে অপারেট করতে হবে। তাহলে তাহলে our NMOS is in triode state, এটা আমরা বুঝলাম প্রথম কথায়। দ্বিতীয়ত আমাকে বলা হয়েছে যে এটাকে 1000 ওহমের একটা রেজিস্টর হিসেবে এটাকে অপারেট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্স মানে কি? মসফেটের রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝি ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট, রাইট? আমি ভিডিএস বাই আইডি বলতে পারি, ঠিক আছে না? ভিডিএস বাই আইডি। তো এখন তাহলে আমরা কারেন্টের সাথে ভিডিএস এর সম্পর্কটা কি ভাই বলেন তো? আমি এখানে ভিডিএসটা লিখে রাখলাম। হোয়াট ইজ আওয়ার কারেন্টস ইকুয়েশন ইন ট্রায়াড রিজন? ট্রায়াড রিজনে কিন্তু আমরা লিখি যে kn প্রাইম w বাই l v ওভারড্রাইভ মাইনাস হাফ ভিডিএস ইন্টু কি ভিডিএস, রাইট? সো আমরা এখানে
উপরে দেখতেছি ভিডিএস আছে, নিচেও ভিডিএস আছে, কাটাকাটি করে ফেলতে পারি। আবার এইখানে যে ভি ওভারড্রাইভ মাইনাস হাফ ভিডিএস, এখানে দেখেন ভেরি স্মল ভিডিএস এর জন্য আমাকে রেজিস্ট্যান্সটা বের করতে হবে, মানে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে। সো আমরা এই হাফ ভিডিএসটাকে কি করতে পারি, ইগনোর করতে পারি। তাহলে কি হবে, কে এন প্রাইম ডাব্লিউ বাই এল জাস্ট ভি ওভারড্রাইভ হয়ে যাবে। ওকে, সো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ আরডি, এবং সেই আরডির ভ্যালুটাই কত, 1000। ওকে, 1000। তাহলে এই যে ইকুয়েশনটা তৈরি হলো, এখানে কে এন প্রাইম আমরা প্রথমেই বের করে ফেলছি, এই যে এতেই বের করে ফেলছি। তারপর ডাব্লিউ বাই এল দেওয়া আছে, ভি ওভার ড্রাইভের ভ্যালু, তাহলে আমাকে কি বলছে, এখন নতুন করে ভি ওভার ড্রাইভ ভ্যালুটা বের করতে হবে। তাহলে এইখান থেকে আমরা আমরা যেহেতু সব ভ্যালুই জানি, এখান থেকে আমরা জাস্ট ভি ওভার ড্রাইভ ভ্যালুটা বের করে ফেলবো। কত আসবে, ভি ওভার ড্রাইভ বের করবো হচ্ছে কি আসবে আমার এখানে উপরে, এটা নিচে, অর্থাৎ 1/1000 কে এন প্রাইম ডাব্লিউ বাই এল, এই হচ্ছে আমার সূত্র আসতেছে। এখান থেকে আমরা বের করলে আসবে হচ্ছে 0.26 আসবে, 0.26 ভোল্টস। এবং তাহলে এইটা যদি ভি ওভারড্রাইভ হয়, তাহলে ভিজিএস এর ভ্যালুটা কত, দেয়ারফর ভিজিএস উইল বি প্লাস ভিটি, ভি ওভারড্রাইভের সাথে ভিটিটা জাস্ট অ্যাড করলেই হচ্ছে। তাহলে ভিজিএস উইল বি ইকুয়াল টু, এর সাথে 0.5 অ্যাড করব, তাহলে 0.76 ভোল্টস। ওকে, সো এইভাবে করে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল। সো ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আমরা পিমসের ক্যারেক্টারিস্টিক কার্ভ, মোড অফ অপারেশন এগুলো পড়ে, তারপর হচ্ছে আমরা একবারে মসফেটের মসফেটের উপর একদম ডিসি সার্কিটের অঙ্কগুলো করা ইনশাআল্লাহ শুরু করব। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।